নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, সিনিয়র কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব কমন একটা বিষয় এবং এটা হলে বাড়ির লোকজন কিংবা পেশেন্ট সে নিজেও কিন্তু বেশ একটু ঘাবড়ে টাবড়ে যান। তো সেই কারণে এটা নিয়ে আমাদের আলোচনা। কি বিষয় নিয়ে আলোচনা? নাক দিয়ে রক্ত বেরোনো। কারণটা কি? নাক দিয়ে রক্ত বেরোনোকে আমরা ডাক্তারি শাস্ত্রে যে টার্মটা কিংবা যে শব্দটা ব্যবহার করি এটাকে বলে এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস মানে নাক থেকে রক্ত বেরোচ্ছে। নাক থেকে রক্ত বেরোলে কি হয়, এই রক্তটা বাইরে যখনই বেরোয়, এটা তো বাহ্যিক, সবাই তো দেখতে পায় রক্তটা। তো রক্ত দেখলে সবাই একটু ঘাবড়েই যায়, সে পরিমাণ যাই হোক না কেন, কয়েক ফোঁটার থেকে তার থেকে আরেকটু বেশি যদি বেরোয়, যাই পরিমাণেই বেরোক না কেন, রক্ত দেখলে অনেকেই ঘাবড়ে যান। তো সেই কারণেই এই এপিস্ট্যাক্সিস বা নেজাল ব্লিডিং বা নাক দিয়ে রক্ত বেরোনো, এই ব্যাপারটা হলে পরে আমরা একটু ঘাবড়ে যাই, একটু উদ্বেগ প্রকাশ করি এবং ডাক্তারবাবুর কাছে অনেক সময় আমরা আসি। কিন্তু জেনে নেওয়া ভালো যে নাক দিয়ে রক্তটা বেরোয় কেন। এইটা বলার আগে কয়েকটা জিনিস বলে রাখি। আমাদের যেরকম হার্টের থেকে মোটা রক্তের ধমনী বেরোয়, তারপরে সেটার থেকে ভাগ হতে থাকে, বিভাজন হতে থাকে, হতে 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 পাতলা পাতলা রক্তের ধমনীগুলো, আর্টারি যেটাকে বলা হচ্ছে, সেগুলো গিয়ে গিয়ে এক একটা অঙ্গে প্রত্যঙ্গে সব যায়, গিয়ে নিয়ে ওখানে রক্তর সাপ্লাই করে। কেন রক্তের সাপ্লাই করে? রক্তের সঙ্গে দুটো জিনিস যায়। অক্সিজেন যায়, যেটা কিনা সেইটাকে বাঁচিয়ে রাখার জন্যে দরকার, এবং রক্তের সঙ্গে খাবার দাবারও যায়। এই যে প্রত্যেকটা কোষেরও তো বেঁচে থাকার জন্য খাবার লাগে, তো সেই কারণে ওই রক্তের সঙ্গে ওই খাবারটাও যায়। আবার ওখান থেকে দূষিত যে পদার্থগুলো এবং অক্সিজেন যেটা ইউজ হয় সেটার থেকে যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কিংবা নানাবিধ যে বাই প্রোডাক্টস যেগুলো হয় কোষের থেকে যেগুলো বেরোয়, সেগুলো আবার রক্তে দিয়ে দিয়ে ফিরে আসে আবার হার্টে, ওখান থেকে লাংসে গিয়ে নিয়ে সেটার আবার শোধন হয়, আবার এই সার্কেলটা চলতে থাকে। যাই হোক, এই যে আমি যখন বললাম যে আর্টারিগুলো মানে রক্তর যে নলিগুলো, এগুলো এক একটা অঙ্গে প্রত্যঙ্গে যত ঢুকতে থাকে, পাতলা ছোট 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 হয়ে ভাগ হতে থাকে, এরকমই নাকের মধ্যেও কিন্তু প্রচুর এই আর্টারি আছে কিংবা রক্ত চলাচলের নালী আছে। কিন্তু এগুলো এতটাই মিহি, এতটাই সূক্ষ্ম, এতটাই পাতলা যে এগুলো সেই মাকড়সার জালের মতন একটা জাল তৈরি করে নিয়ে নাকের ভেতরটাতে পুরোটা বিছিয়ে আছে। নাকের যে চামড়া তার ঠিক নিচে একটা প্রলেপ এটার হয়ে আছে। তার জন্যে কি হয়, তার মানে নাকের মধ্যে প্রচুর ধমনী, প্রচুর এই আর্টারিজ আছে। একটু যদি নাকে চোট লাগে, আপনারা অনেক সময় টিভিতে দেখেছেন, ফুটবল হোক ক্রিকেট হোক খেলার সময় যদি বল এসে নিয়ে নাকে লাগলো, কিংবা ফুটবলের সময় কারোর কুনোয়ের একটা গুঁতো লাগলো নাকে, তার কিন্তু হুড় করে নাক দিয়ে রক্ত বেরোনো আরম্ভ হলো। তার মানে একটুতেই কিন্তু ব্লিডিংটা আরম্ভ হয়ে যায় নাক থেকে, কারণ এখানে এত সংখ্যক, এত পরিমাণ এই ধমনী আছে। তো এবার বোঝা গেল যে ধমনীর সংখ্যাটা নাকে প্রচুর পরিমাণ। এবার ধরুন এই ঋতু পরিবর্তনের সঙ্গে এক এক সময় আকাশে আর্দ্রতা কমে, এক এক সময় আর্দ্রতাটা বেড়ে যায়। যখন আর্দ্রতা কমে তখন সবকিছুই একটা শুকনো লাগতে থাকে, গরমের সময় তার সঙ্গে বেশ গরম হতে থাকে। এইসবে কি হয়, নাকের ভেতরটাতে কিন্তু ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। এবং বয়স্ক যদি থাকেন তাদের ক্ষেত্রে এমনিতেই নাকের ভেতরটা বেশ পাতলা হতে থাকে বয়সের সঙ্গে, ধমনীগুলো বেশ শক্ত শক্ত হতে থাকে, মানে একটুতেই ভঙ্গুর হয়ে যেতে পারে। তার সঙ্গে এই যে ড্রাই, আর্দ্রতা কম এই অ্যাটমসফিয়ারটা হলে পরে তখন এই ধমনীগুলো ভেঙে যেতে পারে। তার যে দেওয়ালগুলো, পাইপের দেওয়ালগুলো একটু ভেঙে যেতে পারে। ওখান থেকে যেরকম জলের পাইপের ভেঙে গেলে পরে জল লিক করতে থাকে, এরকম এই আর্টারি কিংবা ধমনীর
যদি দেওয়ালগুলো ভেঙে যায় তাহলে পরে রক্ত লিক করতে থাকে। লিক করা মানে কি? নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যাদের নাক আঙুল দিয়ে খোঁটার অভ্যেস, পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে, তাদের এই নাকের সামনের দিকেই একটা এলাকা আছে যেটাকে বলা হয় লিটলস এরিয়া। এই লিটলস এরিয়াতে প্রচুর ধমনী একসাথে থাকে এবং নাক যদি খোঁটার অভ্যেস থাকে আঙুলটা গিয়ে ঠিক ওই লিটলস এরিয়াতেই প্রথম গিয়ে ধাক্কা খায়। যদি ওখানে নখ বারবার গিয়ে লাগে, একটা ঘায়ের মতন তৈরি হয়, তাহলে ওখান থেকে ধমনীগুলোর থেকে ব্লিডিং হয়। বাচ্চাদের ক্ষেত্রে এই যে মেজরিটি যে ব্লিডিং, সেটা কিন্তু লিটলস এরিয়ার থেকে হয় এবং নাক খোঁটার জন্য বেশি করে নিয়ে এই ব্লিডিংটা হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো এটা তো এক ধরনের ব্লিডিং এর কারণ আমরা বললাম। আবার যাদের ধরুন ব্লাড প্রেশারের একটা ডিজিজ আছে, ব্লাড প্রেশারে ভুগছেন যারা, এক এক সময় তাদের কিন্তু প্রেশারের একটা সার্জ হতে পারে, তার মানে প্রেশার হঠাৎ করে বেড়ে গেল। এই প্রেশার হঠাৎ করে বেড়ে গেলে আর সেই সময় যদি নাকের মধ্যে দেখা যায় যে রক্ত চলাচলের যে ধমনী আছে সেটা যদি একটু শক্ত হয়ে যায়, কিংবা সেখানে একটা ব্রেক কিংবা সেখানে একটা ভঙ্গুর হয়ে গেছে, নাকের মধ্যে ড্রাই হয়ে আছে, তাহলে কিন্তু ওই জায়গার থেকে লিক করে যেতে পারে প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য। তো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ব্লিড করতে থাকে। আবার অনেকে আছেন যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ খান। এই রক্ত পাতলা হওয়ার ওষুধ খেলে পরে কি হয়, যে কোনো শরীরে যে কোনো জায়গা যেখান থেকে ব্লিড হতে পারে সেখান থেকে একটা ব্লিডিং এর চান্স বাড়ে। তার মধ্যে কিন্তু নাক থেকেও একটা ব্লিডিং হতে পারে। এনাদের ক্ষেত্রে আমরা দেখি বেশ ঘন ঘন মাঝে মধ্যেই নাক থেকে কিন্তু ব্লিডিং হতে পারে। এ তো গেল আমরা কমন জিনিসপত্র আমরা বললাম যে নাক থেকে ব্লিডিং কেন হলো। তাহলে কমন জিনিসপত্রগুলো আবার আমরা একবার রিপিট করে নিই তাড়াতাড়ি। এক হচ্ছে হলো নাকে যদি আঙুল দেয় তাহলে পরে যে এলাকাটাতে এই আঙুল কিংবা নখের জন্য ঘা হয় সেখানকার যে ব্লাড ভেসেল আছে ওটা ভেঙে গিয়ে নিয়ে সেখান থেকে ব্লিড করতে পারে। আবার দেখা যেতে পারে যে যদি আর্দ্রতা কমে যায়, নাকের ভেতরটা ড্রাই হয়ে যায় এবং এই যে ব্লাড ভেসেলস গুলো আছে যেটার মধ্যে দিয়ে রক্ত যায় সেটার যদি একটা ভঙ্গুর হতে থাকে তাহলে সেখানে ফেটে গিয়ে নিয়ে সেখান থেকে ব্লিড হতে পারে। আবার দেখা যায় ব্লাড প্রেশার হঠাৎ করে যদি বেড়ে যায়, যাদের প্রেশারের রোগে ভুগছেন তাদের কিন্তু আবার নাক থেকে ব্লিড করতে পারে। যারা যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ যারা নেন তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে নাক থেকে কিন্তু ব্লিড করছে, সেরকম দেখা যেতে পারে। এগুলো না কমন জিনিসপত্র আমরা বললাম, যেগুলোর থেকেই বেশিরভাগ ক্ষেত্রে নাক থেকে ব্লিড করে। আবার ডাক্তারি শাস্ত্রে কিন্তু লেখা আছে, ডাক্তারি বইয়ে লেখা আছে, কোনো কিছু রোগই পাওয়া গেল না হঠাৎ করে নাক থেকে ব্লিড করলো, যেটাকে বলা হয় ইডিওপ্যাথিক, তার মানে কোনো কারণ ছাড়া, এটাও কিন্তু নাক থেকে ব্লিডিং এর একটা বড় কারণ হতে পারে। কারণটা কি না, নাকের মধ্যে এত ধমনী আছে। এগুলো তো গেল কমন কন্ডিশন, কমন কারণ নাক থেকে ব্লিড করার জন্য। এরপরে আস্তে আস্তে আমরা যদি আরো যাই, অনেক কিছু কারণ হতে পারে। নাকের হাড় যদি ব্যাঁকা থাকে তাহলে ব্যাঁকা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি সেই জায়গাটাতে একটা আলসারের মতন হয়ে সেখান থেকে ব্লিড করতে পারে। নাকে যদি টিউমার হয় তাহলে পরে সেই টিউমারের থেকে ব্লিড করতে পারে। ক্যান্সার নাক এবং সাইনাসের হলে পরে সেখান থেকে ব্লিড করতে পারে। আবার নর্মাল যে সর্দি কাশি হলো, নাকের কিংবা সাইনাসের ইনফেকশন হলো, সেই ইনফেকশনের জন্য প্রদাহ হলো, সেখান থেকে নাকের কিন্তু ব্লিড করতে পারে। আবার বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের নাকের পেছনে টিউমার হয় যেটাকে বলা হয় অ্যাঞ্জিওফাইব্রোমা। এই অ্যাঞ্জিওফাইব্রোমা যদি হয় সেখান থেকে নাকের ব্লিড করতে পারে। নাকে চোট লাগলে পরে নাকের থেকে ব্লিড করতে পারে। তো তাহলে নানাবিধ কারণে নাকের ব্লিড করতে পারে, নাকের থেকে ব্লিডিং হতে পারে। কিন্তু প্রাথমিক যে কয়েকটা কারণ বললাম সেগুলোই হচ্ছে কিন্তু কমন কারণ নাক থেকে ব্লিড হওয়ার জন্য। নাক থেকে যদি ব্লিড হয় তাহলে পরে ঘাবড়াবেন না, এটা হচ্ছে হলো প্রথম জিনিস। নাক থেকে ব্লিড হলে পরে প্রাথমিক ব্লিডিংটা বন্ধ করার জন্য যেটা করতে হয়, শুইয়ে দেবেন না রুগীকে, রুগীকে বসাবেন এবং বসিয়ে একটু সামনের দিকে ঝুঁকতে বলবেন। ঝুঁকে নাকের যে নরম জায়গাটা আছে এখানটা একদম জোরে চেপে ধরবে, ঘড়ি ধরে 10 মিনিট হাঁ করে মুখ দিয়ে শ্বাস নেবে। 1 কিংবা 2 কুচি বরফ
রুমালের মধ্যে করে নাকের ওপরটাতে দিয়ে রাখবেন। অলমোস্ট 95 to 99% অফ ব্লিডিং স্টপস। এই যে প্রসিজিওরটা, এই যে আমি বললাম যেটাকে করার জন্যে, এটাকে বলা হয় ট্রটার্স ম্যানিওভার। এটা মাথায় রাখবেন, যদি ব্লিড করে তাহলে এই জিনিসটা করবেন, এবং অবশ্যই তারপরে ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নেবেন কারণটা জানার জন্যে, ব্লিডিংটা হলো কেন সেটা জানার জন্যে, এবং সেই কারণের যদি কোনো চিকিৎসা থাকে সেইটা ডাক্তারবাবু যথাযথভাবে চিকিৎসাটা করলে পরে ওনার যে ব্লিডিংয়ের জন্য যে কারণ সেটার থেকে উনি নিষ্কৃত হবেন, নিরাময় হবে, উনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এই গেল নাক থেকে রক্ত বেরোনো, সেটা নিয়ে একটু আলোচনা। প্রথম কথাই বলা সেটা হলো নাক থেকে ব্লিড করলেই যে ঘাবড়ে যাওয়া সেটা করবেন না, এবং যা যা যেরকম বলেছি সেটাকে একটু ফলো করবেন। ভালো থাকবেন, নমস্কার।